স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা আমাদের যে ক্লাস 10-এর লাইফ সায়েন্স অভিব্যক্তি, তো তার আজকে আমরা 4 নম্বর লেকচার পড়ব। এর আগে আমরা ল্যামার্কবাদ অবধি আমাদের পড়া হয়ে গেছে। তো তার যদি ভিডিও না দেখে থাকো, তার পুরো প্লেলিস্টের লিঙ্কটা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। তো আমরা অ্যাকচুয়ালি অভিব্যক্তিতে পড়ছিলাম কি, যে কীরকমভাবে মানুষের মধ্যেও বলার থেকে ভালো হবে যে জীবের মধ্যে কীরকমভাবে কিছু পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে বংশানুক্রমে সেটা সঞ্চারিত হচ্ছে। তো সেই নিয়ে এক ভদ্রলোক ছিলেন, সায়েন্টিস্ট ভদ্রলোক, যার নাম ছিল ল্যামার্ক। তো ল্যামার্ক কিছু মতবাদ দিয়েছিলেন, সেখানে আমরা পড়েছিলাম। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট তার যেটা থিওরি ছিল সেটা হচ্ছে ব্যবহার অব্যবহারের সূত্র। ল্যামার্কের মতবাদ অনুসারে জিরাফের লম্বা গলার কারণ কি সেটা আমরা পড়েছিলাম। যে ল্যামার্কের মতে এরকম ছিল যে আগে জিরাফের গলা ছোট ছিল, যত ওপরের দিকের পাতা খেতে মানে খাবার দরকার পড়লো, তত আস্তে আস্তে কী হলো যে তার গলাটা লম্বা হতে থাকলো। কারণ গলার ব্যবহারটা বেশি হয়েছে, তাই জন্য সেটা আরও সুগঠিত হয়েছে। এবার নতুন আরও কিছু বছর পরে হচ্ছে আরেকজন সায়েন্টিস্ট ভদ্রলোক এলেন। মানে ইনি সায়েন্টিস্টও ছিলেন, আবার একাধারে তিনি হচ্ছেন মানে ফিলোসফারও ছিলেন। তো ভদ্রলোকের নাম কি? ভদ্রলোকের নাম হচ্ছে, পুরো নামই মনে রাখতে পারো, সেটা হচ্ছে চার্লস ডারউইন। ঠিক আছে। তো চার্লস ডারউইন ইনি একজন মানে ইংল্যান্ডবাসী ছিলেন, ইংল্যান্ডের লোক। তো তিনি যেটা করেছিলেন, তিনি হচ্ছেন মানে এমনিতে একজন মানে প্রকৃতিবিদও ছিলেন। তিনি মানে জায়গায় জায়গায় ঘুরতে, মানে যেরকম আমরা মানে আমাদের মধ্যে অনেকের আছে না, যারা ট্রাভেল করতে পছন্দ করেন, তো উনিও যেরকম ছিলেন হচ্ছে এখানে ওখানে ঘুরতে খুব পছন্দ করতেন। তো উনি মানে তখনকার দিনে তো এরকম মতো ট্রেন বাস এত অ্যাভেলেবেল ছিল না, তখন বেশিরভাগই ঘুরতে যাওয়া মানে হচ্ছে জাহাজে করে চলো, আমরা সমুদ্রপথে বাড়ি দেব। তো জাহাজে করে উনি হচ্ছেন বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়াতেন। তো একটা প্রশ্ন কোনো একবারের মানে টেস্টে এসেছিল কোনো একটা স্কুলের, খুব অদ্ভুত প্রশ্ন, মানে আসার যুক্তিটা খুব অদ্ভুত। বলেছিল যে চার্লস ডারউইন যে জাহাজে করে হচ্ছে পরিভ্রমণে গেছিলেন আটলান্টিক সাগরের ওখানে, মানে যেখানে তিনি মানে এত প্রজাতির পাখি বা মানে জীবজন্তুদের অধ্যয়ন করেছিলেন, তো সেই জাহাজটার নাম কি ছিল? যদিও বইতে দেওয়া আছে, বাট এই প্রশ্নটা মানে লাইফ সায়েন্সের কনটেক্সটে খুব অ্যাবসার্ড কোয়েশ্চেন। তো চার্লস ডারউইন যে জাহাজে করে গেছিলেন, সেই জাহাজটার নাম মাঝে মাঝে আসে। জাহাজটার নাম হচ্ছে HMS বিগল। ঠিক আছে। কিছু কিছু বইতে আবার বাংলাতেও লেখা থাকে, তুমি বাংলাতেও লিখতে পারো, তাহলে HMS যেরকম লেখা লিখবে। আর এটাকে লিখতে হবে হচ্ছে বয়হস্যই গ ল। কিছু কিছু জায়গায় বইতে বা সহায়িকাতে এটা লেখা থাকে বিউগল বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বিউগল কথাটা নয়, কথাটা বিগল বলে। তো HMS বিগল এটা হচ্ছে তার জাহাজের নাম ছিল, যে জাহাজে করে তিনি হচ্ছেন আটলান্টিক মহাসাগর ওই মানে যে এরিয়াটা, ওই এরিয়াতে তিনি হচ্ছেন ঘুরে ঘুরে বিভিন্ন রকমের মানে জীব, সেখানকার বিভিন্ন রকম পাখি মাছ, সেগুলো তিনি হচ্ছেন পর্যবেক্ষণ করেছিলেন। এবং পর্যবেক্ষণ করে যেরকমভাবে ল্যামার্কও করেছিলেন কি, তার একটা বইয়ের মধ্যে জিনিসপত্র লিখে রেখেছিলেন। তো ইনিও একটা খাতার মধ্যে বিভিন্ন এরকম যে পাখি পশু তিনি দেখেছেন তাদের সম্পর্কে তিনি লিখে রেখেছেন, বা সেখান থেকে নিজের যেটা মনে হয়েছে, নিজের মানে সিদ্ধান্ত, সেই সব জিনিস তিনি লিখে রেখেছেন। তো লিখে রাখতে রাখতে তিনি যেটা দেখলেন যে সেটা কয়েকটা পাতার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা একটা বই হয়ে গেছে। তো তার বইয়ের নাম খুব আসে, ঠিক যেরকমভাবে আমাদের ল্যামার্কের বইয়ের নাম আসে। ল্যামার্কের বইয়ের নাম কী ছিল? সেটা হচ্ছে ফিলোসফিক জুওলজিক। তো এখানে যেটা আসে সেটা হচ্ছে যে ডারউইনের বইয়ের নাম কি? ডারউইনের বইয়ের নাম একটু বড়, তো আগে আমি বইয়ের নামটা লিখে দিচ্ছি, দেন আমরা এই জিনিসটাকে মনে কিভাবে রাখবো সেটা হচ্ছে করার জন্য। তো ডারউইনের বইয়ের নাম, এটা পরীক্ষায় চাইলে ইংলিশেও লিখতে পারো, পরীক্ষায় চাইলে এটা বাংলাতেও লিখতে পারো, কিছু এসে যায় না। তো বইটার নাম আমি এখানে ইংলিশে লিখছি, আশা করি তোমরা মানে এমনিতে দেখে বুঝতে পারবে। তো এটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস by means of
ন্যাচারাল সিলেকশন। তো এটা হচ্ছে ওনার বইয়ের নাম, এত বড় বই। তো অ্যাকচুয়ালি এখান থেকে দুটো প্রশ্ন আসে, এক যদি এই বিগেলের নাম কখনো দিল, আর আরেকটা দিতে পারে যেটা, সেটা হচ্ছে তার বইয়ের নাম এটা। আরেকটা প্রশ্ন খুব আসে যে ডারউইন যে এইসব স্টাডি করেছিলেন, তিনি তার সিদ্ধান্তটা কী ছিল, তিনি কিসের ওপর বেশি জোর দিয়েছিলেন? তিনি তাহলে হচ্ছে এই কথাটা হবে, তিনি ন্যাচারাল সিলেকশনের ওপর জোর দিয়েছিলেন। ন্যাচারাল সিলেকশনের বাংলা কি? ন্যাচারালের কথা মানে হচ্ছে প্রাকৃতিক, আর সিলেকশন মানে হচ্ছে নির্বাচন। ঠিক আছে, এটা অনেক জায়গায় নির্বাচনও লেখে, কোথাও কোথাও লেখা থাকে এটা নির্বাচনবাদ। তো নির্বাচনবাদটাই বেশি শুনতে ভালো লাগছে। তো জিনিসটা কি, এই ন্যাচারাল সিলেকশনের বাংলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, মানে প্রকৃতি নির্বাচন করে নেবে। ঠিক আছে, এরকম নয় যে আমি মানে কোনো একটা জিনিসকে আমি সিলেক্ট করছি, সেটা নয়, প্রকৃতি নির্বাচন করে নেবে যে কোন কোন তোমার পিসিস বা প্রজাতি এখানে থাকবে। তো এবার তুমি বইয়ের নামটা বোঝার চেষ্টা করো। তোমাকে যদি বলে যে বইয়ের নাম কি, তুমি শুধু এই জাস্ট অরিজিন অফ স্পিসিস লিখলে পরীক্ষায় নাম্বার দেবে না, তোমাকে পুরো কথাটা যদি লেখো তবেই তুমি পরীক্ষায় নাম্বারটা ঠিকঠাক পাবে। তো দেখো, তাহলে আমরা বলি না যে তোমার বইটা কিসের ওপর, তাহলে আমার বইটা হচ্ছে এর ওপর। তো ওনার বইটা কিসের ওপর? সেটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তির ওপর, অরিজিন অফ স্পিসিস। অরিজিন অফ স্পিসিস মানে কি? স্পিসিস মানে হচ্ছে প্রজাতি, ঠিক আছে, আর অরিজিন মানে তার উৎপত্তি। তার মানে তার বইটা হচ্ছে প্রজাতির উৎপত্তির ওপর। তাহলে কিসের ওপর? অন দ্য অরিজিন অফ স্পিসিস। যে ইয়োর বুক ইজ রিটেন অ্যাবাউট হোয়াট, তো হচ্ছে যে ইটস রিটেন অন দ্য অরিজিন অফ দ্য স্পিসিস। এটা অরিজিন অফ দ্য স্পিসিসের ওপর লেখা, এবং সেই অরিজিন অফ দ্য স্পিসিসটা কীভাবে হবে? বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। যেটা হবে বাই মিনস অফ মানে হচ্ছে কিসের জন্য বা কি দ্বারা হবে। তো বাই মিনস অফ কিসের দ্বারা হবে? প্রাকৃতিক নির্বাচনবাদ, ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন কথাটা তোমাকে মনে রাখতেই হবে, কারণ প্রাকৃতিক নির্বাচনবাদ আমরা যে ওনার থিওরিগুলো পড়বো তার মধ্যেই একটা ইম্পর্ট্যান্ট থিওরি। তো প্রাকৃতিক নির্বাচনবাদটা মনে থেকে যাবে, ওটা অসুবিধার কোনো প্রবলেম নেই। কিন্তু এই সামনের দিকের লেখাগুলো একটুখানি মানে ভুলে যাওয়ার মতো। তাহলে মানে তোমাকে যদি বলে যে ওনার বইয়ের নাম কি, তাহলে ওনার বইয়ের যে নামটা সেটা হচ্ছে কিসের, প্রথমে ভাবতে হবে যে এটা কিসের ওপর বই। তাহলে অন দ্য অরিজিন অফ স্পিসিস। সে অরিজিন অফ দ্য স্পিসিস কিসের ওপর, কিসের দ্বারা হবে? বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ওকে, তো এই নামটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। এবার হচ্ছে আমাকে যেটা মানে পড়তে লাগবে সেটা হচ্ছে ডারউইনবাদের ব্যাখ্যা, মানে ডারউইনবাদ জিনিসটার মধ্যে কী কী জিনিস তিনি বলে গেছেন। তো চলো তাহলে এক এক করে শুরু করা যাক। তাহলে এখান থেকে যদি কিছু লেখার থাকে লিখে নেবে, যদি এগুলো সব বইয়েতেই পাবে। তো একদম ফ্রেশ করে শুরু করি। তো এখানে তাহলে লিখি, এটা হচ্ছে ডারউইনবাদ। তো ডারউইনবাদের ক্ষেত্রে যেরকম আমরা ল্যামার্কিজমের ক্ষেত্রে বা ল্যামার্কবাদের ক্ষেত্রে যেটা পড়েছিলাম যে 4টে হচ্ছে তার সূত্র ছিল, ডারউইনবাদে কিন্তু 7টা সূত্র আছে, 7। এবার মনে হতে পারে যে 7টা সূত্র কিভাবে মনে রাখবো, কিন্তু তুমি যদি এই জিনিসটাকে খুব বেসিক ওয়েতে যেভাবে আমি বোঝাচ্ছি সেরকমভাবে তুমি যদি লিঙ্ক করে পড়তে পারো, জিনিসটা মনে রাখা কোনো ব্যাপার নয়। ওকে, আগে প্রত্যেকটা জিনিস একটু একটু করে শুনে নিই। তো প্রথম তিনি যে জিনিসটা বলেছেন সেই জিনিসটা কি বলেছেন? বলছে যে যে কোনো জীবেরই এটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বংশবৃদ্ধি করতে চায়। ঠিক আছে, তো মানে যে কোনো জীব এটা চায় হচ্ছে তাদের একটা মানে তাদের যে অপত্য হোক, তাদের যে বংশ হোক, সেটা যেন বাড়তে থাকে, সোজা কথায়। তো সেটা মানুষের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে তো খুব মানে আমরা তো খুব উন্নত প্রাণী, তো উন্নত প্রাণীদের কথা আমাদের এখানে বলা হচ্ছে না। নর্মাল যেসব জীবেরা, যেরকম বিভিন্ন পাখি, বিভিন্ন তোমার হচ্ছে মাছেরা, তাদের ক্ষেত্রে বলা হয়েছে। তো বলছে যে মানে জীবেরা কিভাবে তা বংশবৃদ্ধি করে, জেনারেলি কী হয়, অত্যাধিক হারে সেই অত্যাধিক হারটাও কীরকম মতো, সেটা হচ্ছে জ্যামিতিক বা গাণিতিক হারে। জ্যামিতিক, এই কথাটার মানেটা কি? মানে ধরো
যেরকম আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষেত্রে একটা মেল পার্টনার লাগে, একটা ফিমেল পার্টনার লাগে, মানে একটা পুরুষ একটা স্ত্রী লাগে, তবে তাদের থেকে হচ্ছে পরবর্তী প্রজন্ম হচ্ছে তৈরি হয়। কিন্তু বলছে যারা একটুখানি নিম্ন শ্রেণীর যেসব উদ্ভিদ, যেরকম তোমার ধরো কিছু মাছ বা ইয়ের ক্ষেত্রে, তারা কি করে, তারা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিছুটা ওরকম ব্যাপার যে তারা দুজন যদি ধরো বাবা বা মা থাকলো, মানে যেটা হচ্ছে প্যারেন্টাল জন্য, সেখান থেকে কি হবে হচ্ছে 2 বা 4টে হচ্ছে বাচ্চা হবে, তাদের থেকে আরও সেই বাচ্চাটা হচ্ছে আরও 2-4টে করে হবে। তো প্রত্যেক ইয়েতে কী হবে দেখো, এখানে আচ্ছা হচ্ছে 2জন, এখান থেকে ধরো বাচ্চা হলো মোট 4জন, তাহলে 2 থেকে 4টে হলো, 4জনের আবার প্রত্যেকের হচ্ছে তুমি ধরে নাও 2 করে যদি বাচ্চা হয়, তাহলে কি হয়ে যাবে, তারপরের বংশে হচ্ছে 8জন, তারপরের বংশে প্রত্যেকটা 8জন, কারণ এরা আবার তো এক একজনের সাথে ধরো তাদের সাথে মানে মেট করবে, তো সেখানে গিয়ে সেটা হচ্ছে 16জন। তো দেখো প্রত্যেক যে বংশে এই যে হারটা হচ্ছে বাড়তে থাকে। কীরকমভাবে বাড়বে, জ্যামিতিক বা গাণিতিক হারে তোমার হচ্ছে বংশবৃদ্ধি হবে। তো এটাই হচ্ছে আমাদের ডারউইন প্রথম কথা বলেছেন যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা জীবের বৈশিষ্ট্য। তিনি 2-3টে উদাহরণও দিয়েছিলেন, যেরকম হচ্ছে তিনি দেখেছিলেন যে সালমন মাছ যেগুলো হয়, তো সেরকম একটা সালমন মাছ, ওদের কী হয়, ওদের একটা প্রজনন ঋতু থাকে, যেমন বর্ষাকালে ডিম পাড়ে এরকম। তো বলে যে ওদের যে প্রজনন ঋতু, তখন প্রায় 3 কোটির মতো ডিম পাড়ে, মানে ওরা চায় যে একদম প্রচুর পরিমাণে তো হচ্ছে বংশবৃদ্ধি হোক। কিন্তু জেনারেলি হয় কি, কিছু ডিম নষ্ট হয়ে যায়, হয়ে যায়, কিন্তু তবুও মানে সবাই চায় হচ্ছে যে প্রচুর সংখ্যায় যেন বংশবৃদ্ধি হয়। তাহলে প্রথম হচ্ছে এটা। এবার ধরো যদি তোমার এরকম বংশবৃদ্ধি হয়ে গেল বা প্রচুর হারে তোমার ধরো একটা জায়গার মধ্যে অনেক জীব এলো, তো বংশবৃদ্ধি বেশি হয়ে গেলেই তো এরকম নয় যে জায়গা প্রচুর পেয়ে গেল, তাই না? তোমার যেটা ঘর, তোমার ঘরে যদি 10জন লোক আরও বেশি আসে, তাহলে কোন জিনিস দুটোই টানাটানি হবে? প্রথম যেটা টানাটানি হবে সেটা হচ্ছে যে আশ্রয়ের টানাটানি হবে, যে সবাই অত জায়গায়, ওইটুকু জায়গায় থাকতে পারবে না, তখন ওই জায়গাটাই ছোট লাগবে। আর কি হবে, আরেকটা হচ্ছে খাবারের টানাটানি পড়বে, কারণ আমাদের মধ্যে খাবারও খুব সীমিত। এরকম নয় যে আমাদের খাবার, মানে আমরা বলছি যেরকম ওই ভূতের রাজা দিলবরে তোমার গুপি গাইন বাঘাবাইন করতে পারতো, যে আমার এখন পোলাও লাগবে, চলে এলো পোলাও, সেরকম তো হয় না। তো যেমনি অত্যাধিক হারে বংশবৃদ্ধি হলো, তার সাথেই রিলেটেড কি হলো, সমস্যাটা কি দেখা দেবে, সেটা হচ্ছে সীমিত খাদ্য এবং বাসস্থান। তো বাসস্থান আর খাদ্যের একটা হচ্ছে শর্টেজ পড়ে যাবে, কারণ বাসস্থান আর খাদ্যই, মানে বাসস্থান মানে কি, এটা পৃথিবীটা, তো পৃথিবীর মধ্যে বাসস্থানটা হচ্ছে একটু কমই রয়েছে, মানে কম মানে কি, সীমিত রয়েছে, লিমিটেড। তো সেখানে যদি সংখ্যা বেড়ে যায় তখন কী হবে, সমস্যা দেখা যাবে। তো এবার তাহলে এটা সেকেন্ড পয়েন্টটা বোঝা গেল যে কেন হলো। যেমনি তোমার খাদ্য আর বাসস্থান সীমিত হয়ে গেল কিন্তু লোকজন বেশি হয়ে গেল, তখন লোকজন কি করবে, যেরকম এখন করোনার জন্য যে সমস্যাটা হচ্ছে, যে খাবার দাবার পাওয়া সেরকমভাবে যাচ্ছে না। তাও তো আমাদের এখানে শহরাঞ্চলে অসুবিধা সেরকম হয় না, বিশেষ করে যেখানে তোমার পাহাড়ি অঞ্চল বা একটু গ্রামের দিকে, সেখানে হচ্ছে খাবার ঠিকঠাকভাবে এখন হচ্ছে লোকে সাপ্লাই দিচ্ছে না, বাজারে প্রচণ্ড পরিমাণে দাম বেড়ে গেছে। তো তখন কি হবে, তখন যে সমস্যাটা দেখা দেবে যে লড়াই শুরু হবে, যে তোমার যে জীবগুলো আছে সেই জীবগুলো নিজেদের মধ্যে হচ্ছে লড়াই করবে সেই খাবারের জন্য। আমরা তো আর মানে হাত পা চুল ছেঁড়াছেড়ি করবো না, আমরা যেটা করি সেটা হচ্ছে যে যার কাছে পয়সা বেশি আছে সে দাম দিয়ে সেই খাবারটা কিনবে, যাদের কাছে একটুখানি তুলনামূলকভাবে মানে পয়সার একটা অভাব থেকে থাকে তারা একটুখানি হচ্ছে গিয়ে মানে ম্যানেজ করে নেবে অন্য কিছু দিয়ে। তো 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, এটা দিয়েও হচ্ছে আলাদাভাবে প্রশ্ন আসে, সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। তাহলে যেমনি আমার খাদ্য আর বাসস্থানটা সীমিত হয়ে গেল, তখনই কি হবে, তখন হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম শুরু হবে। যে মানে অস্তিত্ব মানে কি, বেঁচে থাকার জন্য, সোজা কথা। তো বেঁচে থাকার জন্য সংগ্রামটা কীরকমভাবে হয়, তো এখানেও তোমার এই যে সংগ্রামটা 3 ধরনের হয়। একটা সংগ্রাম হয় পরিবেশের সাথে সংগ্রাম। ধরো তুমি যে পরিবেশে বসবাস করছো, সেই পরিবেশে হঠাৎ করে কোনো মহামারী চলে এলো, যেরকম এখন অবস্থা, যদিও এটাকে মানে মহামারী বলতে চাইছে না, অতিমারি বলছে, অবশ্য মহামারীর ওপরেই অতিমারি। তো ব্যাপারটা যেটা হয় যে পরিবেশে যদি কখনো কোনো সমস্যা আসে, তখনও কি হয়, আমাদের মধ্যে কিছু মানে সেই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা
অন্যরকম কিছু পন্থা অবলম্বন করি, যেরকম এখন আমরা বাইরে কম বেরোচ্ছি। তো একটা হচ্ছে পরিবেশের সাথে বা পরিবেশের জন্যটা ভুল হবে, এক সেকেন্ড। তো একটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম হয়, ঠিক আছে। আর একটা কার সাথে সংগ্রাম হবে, যে নিজের প্রজাতির সাথে সংগ্রাম হবে, ঠিক আছে। নিজের প্রজাতি মানে কি, ধরো একটা মানুষের সাথে আরেকটা মানুষের সংগ্রাম হলো, বা তোমার হচ্ছে একটা জীবের সাথে আরেকটা, মানে সেই জীবের সাথেই আরেকটা ওই ধরনের জীবেরই তোমার হচ্ছে সংগ্রাম হলো। সেই সংগ্রামগুলোকে কি বলে, সেই সংগ্রামগুলোকে বলে হচ্ছে, এক সেকেন্ড, অন্তঃপ্রজাতির সংগ্রাম। আগে দুটোর নাম লিখে দিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। আর থার্ড যেটা, সেটাকে বলে হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। খেয়াল করে দেখবে দুটোর নামের বানানে কিন্তু মানে একটুখানি ডিফারেন্স আছে, ভুল কিন্তু অনেকেরই করে ফেলে। পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম আর আন্তঃপ্রজাতির সংগ্রাম বলতে কী বোঝো। অন্তঃপ্রজাতির সংগ্রাম মানে কি, নিজ প্রজাতির সাথে, ঠিক আছে। আর আন্তঃপ্রজাতি মানে কি, এটা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাথে। মানে একটা উদাহরণ দিই, যেরকম ধরো তোমার হচ্ছে দুটো ধরো তোমার অ্যালসেশিয়ান কুকুর আছে, তো তুমি খাবার দিয়েছো, একটাই মাংস দিয়েছো, তো তাদের মধ্যে যে লড়াইটা হবে সেটা হয়ে যাবে তোমার হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম, মানে নিজের প্রজাতির মধ্যে সংগ্রাম। আর তোমার যখন একটা অ্যালসেশিয়ান কুকুরের সাথে তোমার ধরো একটা অন্য কুকুরের, ধরো একটা পাড়ার নেড়ি কুকুর যেটা, তাদের মধ্যে যদি সংগ্রাম হয় তখন সেটা হয়ে যাবে আন্তঃপ্রজাতির সংগ্রাম, ঠিক আছে। তো নিজ প্রজাতির সাথে সংগ্রাম হলে সেটা হচ্ছে অন্তঃপ্রজাতিরটা, এটা মানে ইংলিশে লেখে কি, এটার ইংলিশটাও একটুখানি মনে রাখবে, এটাকে লেখা হচ্ছে ইন্টারটা, এটা দাঁড়া এক সেকেন্ড, একটু ভুল হলো, এটা লেখা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক। তোমাদের কি মানে ইংলিশটা লেখানোর দরকার হবে না মনে হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক, ঠিক আছে, যদি আমি ইংলিশে লিখি ইন্ট্রা। আর আন্তঃপ্রজাতি যেটা, সেটা হয়ে যাবে তোমার হচ্ছে ইন্টার স্পেসিফিক, ঠিক আছে, যদি ইংলিশে বলে কথাটা। তো একটুখানি এটা খেয়াল করে দেখবে, ঠিক আছে। আর পরিবেশের সাথে মানে কি, যদি তোমার খরা, বন্যা, এইসব কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন যেটা তোমার হচ্ছে লড়াই হবে। তাহলে কি হলো এখন, তিনটে মানে এখন অবধি, যে আমাদের জীবগুলো তারা হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে। অত্যাধিক হারে বংশবৃদ্ধি করার জন্য কি হচ্ছে, খাদ্য এবং বাসস্থানের একটা সীমিত থাকার জন্য সেখানে লড়াই শুরু হচ্ছে, অস্তিত্বের জন্য সংগ্রাম। যে অস্তিত্বের জন্য সংগ্রাম 3 রকমের হচ্ছে, পরিবেশের সাথে, নিজের প্রজাতির সাথে এবং অন্য প্রজাতির সাথে। হলো, এবার কি হবে, এবার 4 নম্বর যে হচ্ছে টপিক, সেটাকে বলছে হচ্ছে ভেদ। ভেদের আরেকটা তোমার হচ্ছে মানে আছে, ভেদ বা প্রকরণ। পরীক্ষায় আসে ভেদ বা প্রকরণ বলতে কি বোঝো। তো কি জিনিসটা, এবার দেখো, ডারউইন বলছে যে পৃথিবীতে কখনোই দুটো জীব অবিকল এক হতে পারে না। মানে ধরো তোমার নাম, একটা নাম আমি তোমার ধরে নিলাম, ধরে নাও তোমার নাম হচ্ছে কোয়েল, ওকে। তো তুমি যে কোয়েল, সেই রকম নামের বহু মানুষ থাকতে পারে, কিন্তু তোমার মতো সেম ক্যারেক্টারের আরেকটা মানুষ হচ্ছে পাওয়া যেতে পারে না। এটা হচ্ছে ডারউইনের মতে, ঠিক আছে। তো ডারউইনের মতে কি বলছে, যে পৃথিবীতে দুটো জীব কখনো অবিকল এক হতে পারে না, তাদের মধ্যে কি হয়, কিছু না কিছু পার্থক্য থাকবে। এই নামটা যে ভেদ মানে কি, প্রকারভেদ, ভেদ মানেই হচ্ছে পার্থক্য। তো বলছে তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। তো এই পার্থক্যগুলো থাকার জন্য কি হচ্ছে, বিভিন্ন বিভিন্ন প্রজাতির উদ্ভব হয়, তাই না। কারণ প্রত্যেকের হচ্ছে আলাদা আলাদা ইউনিক ক্যারেক্টার রয়েছে। তো এটা একটা ডারউইন বলেছেন। এবার কি, এবার 5 নম্বরটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, সেটা হচ্ছে, এক সেকেন্ড একটুখানি দাঁড়া, যোগ্যতমের উদ্বর্তন।
উদ্বর্তনটাকে এটাকে মানে তুমি অন্যভাবে বলতে পারো যে মানে আবির্ভাব বলতে পারো কিছুটা, ঠিক আছে, বা আবির্ভাব থেকে মানে বেরিয়ে আসা হচ্ছে, তুমি তার থেকে উদ্বর্তনই মনে রাখবে, মুখস্থ হয়ে যাবে। তো তারপরের তিনি যেটা বললেন সেটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। উনি এর আগে কি বললেন যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়, প্রত্যেকটা জীব আলাদা আলাদা হয়। এবার আলাদা আলাদা জীব হওয়া মানেই কি প্রত্যেকের মধ্যে বৈশিষ্ট্য এক হতে পারে না, কারুর মধ্যে ধরো শারীরিক শক্তি খুব বেশি, কারুর মধ্যে একটু কম। তো বলছে যে এই রকম বিভিন্ন প্রকারভেদের বিভিন্ন মানে বৈশিষ্ট্যযুক্ত জীবেরা যখন নিজেদের মধ্যে সংগ্রাম করে তখন কি হয় যে যারা হচ্ছে সেই জীবন সংগ্রামে জয়ী হয় বা যারা সব থেকে হচ্ছে ফিট ইয়েতে, তো তারাই কি হয়ে যায় এই জীবন সংগ্রামে টিকে থাকে বা বেঁচে থাকার জন্য তারা হচ্ছে অধিকারী হয়। আর বাকি যারা হচ্ছে মানে এই লড়াইয়ে টিকে থাকতে পারে না বা লড়াইয়ে তারা দুর্বল হয়, তারা কি হয়ে যায় আস্তে আস্তে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। সেই জন্যই কি হয়েছে আমাদের আস্তে আস্তে এটা হয়েছে যে আমাদের এখন হচ্ছে বড় বড় যেসব প্রাণী যেগুলো আমাদের আগেকার যুগে ছিল, যেমন হচ্ছে তোমার ডাইনোসর ছিল, ম্যামথ ছিল, তো সেগুলো এখন আর পাওয়া যায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা পরিবেশের সাথে লড়াই করে পারেনি। তো ওটাই হচ্ছে কথা যে লড়াইকে যদি না ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারে বা লড়াই যদি ঠিকঠাকভাবে না করতে পারে তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে তারা এই পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারবে না। তো পৃথিবীর মধ্যে টিকে থাকতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে সারভাইভ করবার জন্য তোমাকে ফিট হতে হবে। যোগ্যতমের উদ্বর্তনের ইংলিশটা খুব সুন্দর, ইংলিশটা দিয়েও কখনো কখনো কোয়েশ্চেন আসে। ইংলিশটাকে কি বলে? সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। সারভাইভ করা মানে কি? সারভাইভ করা মানে বেঁচে থাকা। কারা বেঁচে থাকবে? যারা ফিটার ফিটেস্ট। তো সব থেকে যারা হচ্ছে যোগ্যতম তারাই কি হবে? বেঁচে থাকবে। এটাই হচ্ছে বলা যে যোগ্যতমের উদ্বর্তন বা সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। খুব ইম্পর্ট্যান্ট এটা একটা তত্ত্ব, পরীক্ষায় আসে যে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্বটি কার দেওয়া এবং এই তত্ত্বটি একটুখানি বলো। তো যোগ্যতমের উদ্বর্তন হলো। এবার হচ্ছে 6 নম্বর টার্মটা হচ্ছে ইজি, যেটা ওনার বই লিখেছেন। বইটার নাম কি ছিল তাহলে? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ হচ্ছে ন্যাচারাল সিলেকশন। তো এখানের এই 6 নম্বর যেটা, সেটা হচ্ছে ওই ন্যাচারাল সিলেকশন, মানে ওইটার যে পয়েন্ট হবে তাহলে প্রাকৃতিক নির্বাচন। তো ইংলিশটাও লিখে দিই। ইংলিশ বলতে কি এই টার্মটাকেই তোমাকে বাংলায় দেবে। ন্যাচারাল সিলেকশন বলতে কি বলছো? তো ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে। ন্যাচারাল সিলেকশনে কি বলেছেন? ন্যাচারাল সিলেকশনে তিনি বলেছেন যেটা, যে এই যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মানে যারা এই মানে বিভিন্ন প্রাণী তো বিভিন্ন রকম, তাহলে বিভিন্ন প্রাণীদের যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, তো যাদের বৈশিষ্ট্যটা এই প্রকৃতির পক্ষে হচ্ছে অনুকূল, সেই সব জীবেরাই কি হবে? হচ্ছে প্রতিযোগিতায় অধিক সুবিধা পাবে, ঠিক আছে। যেটা প্রকৃতির সাথে এই যে এখানে অন্য যে জীবের সাথে লড়াই হবে, সেই লড়াইতে তারাই সুবিধা পাবে যাদের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো সেই লড়াই করার জন্য বা এই পৃথিবীতে টিকে থাকার জন্য অনুকূল। তো তারা কি হবে? তারা হচ্ছে এক্সট্রা সুবিধা পাবে। এটাকেই কি বলছে? প্রাকৃতিক নির্বাচন। যে অনেকগুলো এখানে জীব রয়েছে, কিন্তু কি প্রকৃতি কিছু কিছু জনকে নির্বাচন করে নিয়েছে যে এরাই হচ্ছে ওই প্রকৃতিতে টিকে থাকার জন্য মানে আদর্শ হবে। তো যারা অনুকূল ভেদ সম্পন্ন বা অনুকূল বৈশিষ্ট্য সম্পন্ন জীব, তারা কি হবে? তারা নির্বাচিত হয়ে তারা এখানে বেঁচে থাকবে, তারা অধিক সংখ্যায় বংশ বিস্তার করবে। আর যারা নির্বাচিত হতে পারবে না, তারা কি হবে? ধীরে ধীরে অবলুপ্ত হবে। ওকে, তাহলে প্রাকৃতিক নির্বাচনবাদ বোঝা গেল। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটাকে হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। ঠিক যেরকমভাবে দেখবে তোমার ওই ল্যামার্কবাদেরও একদম লাস্টে ছিল যেটা, সেটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এখানেও লাস্ট যেটা, সেটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। কারণ আমাকে আলটিমেটলি তো মানে চেঞ্জ আনতে হবে না, যে শরীরের মধ্যে বা মানে জীবের মধ্যে কিছু না কিছু তোমার হচ্ছে পজিটিভ যে তোমার চেঞ্জ, সেগুলো হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। তো নতুন প্রজাতির উৎপত্তি। তো এখানে তিনি কি বললেন? এখানে তিনি বললেন যে
একটা যে বিশেষ ওরকম জীবগোষ্ঠী রয়েছে যাদের মধ্যে অনুকূল হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে বা ভেদ রয়েছে, তারা কি করবে, তারা তখন করবে হচ্ছে তাদের যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে পরবর্তী বংশানুক্রমে সেটাকে ছড়িয়ে দেবে, এবং তার ফলে আস্তে আস্তে কী হবে যে পরবর্তী যে প্রজন্মগুলো আছে তারা সেই পার্টিকুলার বৈশিষ্ট্যটাকে নিয়ে জন্মাবে, ফলে কি হবে, নতুন প্রজাতির সৃষ্টি হবে। তো একবার আমি পুরো জিনিসটা আরেকবার সাম আপ করে দিই। এই জিনিসটাকে পুরো এইরকম সিকোয়েন্সেই তুমি যদি মনে রাখতে পারো যে কোনটার পর কোনটা হচ্ছে, তাহলে তোমার 7টা জিনিসই মনে থাকবে। ওকে, আমি বলছি, আমার সাথে একটুখানি জিনিসটাকে রিভাইজ করে নাও। তো প্রথম যেটা হচ্ছে কি, প্রত্যেক জীবেরই বৈশিষ্ট্য যে সে বংশবৃদ্ধি করবে। এবার অধিক হারে বংশবৃদ্ধি করলে সমস্যা যেটা হবে, খাদ্য আর বাসস্থান সীমিত হয়ে পড়বে। 2 নম্বর পয়েন্ট গেল। খাদ্য বাসস্থান সীমিত হয়ে পড়লেই যেটা হবে যে সংগ্রাম শুরু হবে, লড়াই শুরু হবে। সেই লড়াইটা কিসের সাথে হতে পারে, পরিবেশের সাথে হতে পারে, নিজের প্রজাতির সাথে হতে পারে, বা বিভিন্ন প্রজাতি বা আন্তঃপ্রজাতির মধ্যে হতে পারে। এরপরে কি হচ্ছে, এরপর বলেছেন ডারউইন যে প্রত্যেকটা জীব আলাদা আলাদা, ঠিক আছে, তাদের মধ্যে ভেদ আছে। এবার কি, সেই যাদের ভেদ হচ্ছে অনুকূল বা যারা সেই লড়াইয়ের মধ্যে হচ্ছে যোগ্য, তারা কি হয়ে যাবে, তারা হচ্ছে টিকে থাকবে বা সারভাইভ করে যাবে। যারা যোগ্য নয় তারা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। তারপর তিনি কি বলেছেন, তিনি তো যোগ্যতমকে বললেন যে এরা হচ্ছে যোগ্য। তারপর কি, ওই যোগ্যদেরকে অ্যাকচুয়ালি কে সিলেক্ট করছে, কে তাদেরকে নির্বাচন করছে, তো তাদেরকে প্রকৃতি নির্বাচন করছে। প্রকৃতির পক্ষে যারা হচ্ছে অনুকূল ভেদ সম্পন্ন বা অনুকূল বৈশিষ্ট্য সম্পন্ন তারা টিকে যাবে, আর বাকিরা কী হবে, আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। আর ঠিক এরকমভাবে যখন নতুন এই যে বৈশিষ্ট্য সম্পন্ন যেসব জীবগুলো আছে, তারা পরবর্তী প্রজন্মে সেই বৈশিষ্ট্যগুলোকে তারা মানে বংশানুক্রমে পাঠাবে, এবং আস্তে আস্তে কী হবে, নতুন জীবের উৎপত্তি হবে। তাহলে বোঝা গেল ডারউইনবাদ। তো ডারউইনবাদ জেনারেলি পুরো ডারউইনবাদ আসে না পরীক্ষায়, এর মধ্যে থেকে কিছু কিছু টার্ম হচ্ছে তুলে দেয়। তার মধ্যে পরীক্ষায় টিচারদের পছন্দের জিনিসগুলো আমি একটুখানি বলে দিই। সব থেকে পছন্দের জিনিস হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এটা হচ্ছে আলাদা করে তোমার আসে। অস্তিত্বের জন্য সংগ্রাম তোমাকে লিখতে হলে তোমাকে এই 3টে নামই হচ্ছে উল্লেখ করতে হবে, পরিবেশের সাথে, অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি। এবং এখানে কিন্তু এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, নিজ প্রজাতি কোনটা, বিভিন্ন প্রজাতি কোনটা। এরপরে কি, ভেদ প্রকরণ সেরকমভাবে আসে না। এরপরের দুটো যে টার্ম সেই দুটো ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে যোগ্যতামের উদ্বর্তন আলাদা করে আসে, আর একটা যেটা আসে সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, এটা হচ্ছে আলাদা করে আসে। ঠিক আছে, তাহলে এই 3টে হচ্ছে তোমাকে ডারউইনবাদের মধ্যেও হচ্ছে বেশি ভালো করে পড়তে হবে, আর এমনিতে নয়তো ওভারঅল ডারউইনবাদ আসার চান্স কম। ওকে, এরপরে যেটা হচ্ছে আমরা পড়বো সেটা হচ্ছে যে ডারউইন যে ওই জিরাফের লম্বা গলা সেটাকে কিভাবে ব্যাখ্যা করেছিলেন। ল্যামার্কের ব্যাখ্যা তো আমরা শুনলাম, তো ডারউইনের মতে জিরাফের লম্বা গলার কী ব্যাপার ছিল। তো ডারউইন বলেছিলেন যে জিরাফরা বিভিন্ন হাইটের ছিল। কেউ ছিল হচ্ছে লম্বা গলার জিরাফ, কেউ ছিল মাঝারি গলার জিরাফ, আর কেউ ছিল হচ্ছে মানে অল্প গলার জিরাফ, অল্প বা বেটে গলার জিরাফ। ঠিক আছে, তো সব রকমেরই তিনি বলেছিলেন যে জিরাফ ছিল। এবার আস্তে আস্তে কী হচ্ছে, যেটা তোমার হচ্ছে এরকম আমি তোমাদের বলেছিলাম আগের দিন একটা গাছ এঁকে, যে এটা হচ্ছে ধরো গাছটা, তো গাছের নিচের এইটুকু অংশের যে তোমার গাছ মানে ডালপালাগুলো রয়েছে সেগুলো কারা খেতে পারবে, যারা বেঁটে তারাও খেতে পারবে, যারা মাঝারি তারাও খেতে পারবে, যারা লম্বা তারাও খেতে পারবে। ওকে, তারপরে কি হলো, এইখানে তারপরে সব গাছের পাতা শেষ হয়ে গেল। পরবর্তী যে এই লেয়ারটা রয়েছে এই লেয়ারটা কি হলো, আর বেঁটেটা যারা বেঁটে গলাযুক্ত জীব তারা আর খেতে পারলো না, মাঝারিটা খেতে পারবে, লম্বাটা খেতে পারবে। আর তারপরে কি হলো, তারপর আস্তে আস্তে এইখানের পাতাগুলো শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে গেল তখন আর মাঝারিটাও খেতে পারবে না, শুধুমাত্র লম্বাটা খেতে পারবে। তো তার মানে কি, লম্বা যে গলার জিরাফটা থাকলো তারা কি হলো, তারা হচ্ছে যোগ্য হলো। তো তারা যোগ্যতম বলে তারা কি হয়ে গেল, তারা সারভাইভ করে গেল, তারা বেঁচে গেল। আর বাকি বা একে তাহলে কী করলো, একে প্রকৃতি সিলেক্ট করে নিল আর বাকিদেরকে সিলেক্ট করলো না। তো এইভাবে আমাদের হচ্ছে এখনকার বর্তমানে লম্বা গলার জিরাফ হচ্ছে রয়েছে। তো ডারউইনের মতে হচ্ছে এই কথা তিনি বলেছেন যে সব রকম হচ্ছে গ্রীবার দৈর্ঘ্য বিশিষ্ট হচ্ছে জিরাফ ছিল। পরবর্তীকালে কি হয়েছিল, যে যারা সুদীর্ঘ মানে গ্রীবা বিশিষ্ট যেসব মানে জিরাফ তারা হচ্ছে মানে এই অনুকূল পরিবেশে থেকে যায় বা পরিস্থিতিকে অনুকূল বানিয়ে নিয়েছিল, তো তারা হচ্ছে এখানে থেকে যায়। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম। তো অনেক সময় আসে যে তোমার এই মানে ডারউইনের
আর মানে ল্যামার্ক অনুযায়ী, তোমার হচ্ছে ল্যামার্কের মতবাদ অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ হচ্ছে তোমার মানে বলতে বলে। ঠিক আছে, এবার যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে ডারউইনবাদ আর ল্যামার্কবাদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা আমি মুখে বলে দিচ্ছি, ল্যামার্কবাদ ভার্সাস ডারউইনবাদ। ঠিক আছে, তো এটা এরপর একটা প্রশ্ন আসে যে দুজনের দুটো তত্ত্বের মধ্যে মেন পার্থক্য কী। তো মানে আমার ল্যামার্ক কি বলেছিলেন, ল্যামার্ক বলেছিলেন যে মানে জীবদেহতে মানে বিভিন্ন রকম অভিযোজনগত বৈশিষ্ট্য আসে, সেটা কখন আসবে, সেটা হচ্ছে যে যখন পরিবেশ যেরকম হবে বুঝবে, সেই রকম বুঝে কী হবে, আমাদের জীবদেহের মধ্যে অভিযোজন গঠিত তারতম্য আসে। ডারউইন বলেছে যে না, সেরকম নয়, বিভিন্ন মানুষ আলাদা আলাদা হয়, বিভিন্ন জীব আলাদা আলাদা হয়, এবং মানে জীবন সংগ্রামে যে জয়ী হবে সেই শুধুমাত্র এই পৃথিবীতে টিকে থাকবে। ওকে, আর ল্যামার্কবাদ আর একটা খুব ইম্পর্ট্যান্ট যে কথাটা বলেছিলেন, যে উনি বলেছিলেন যে যেসব অঙ্গগুলো ব্যবহার হচ্ছে সেগুলো সুগঠিত হবে, আর যেসব অঙ্গগুলো ব্যবহার হচ্ছে না সেগুলো নিষ্ক্রিয় হয়ে পড়বে। কিন্তু ডারউইন সেরকমভাবে কোনো নিষ্ক্রিয় অঙ্গ বা এই সম্পর্কে কোনো রকম কোনো ব্যাখ্যা দেননি বা দিতে পারেননি, দুটোই। ঠিক আছে, এরপর কি আছে, মানে আমাদের যেটা হচ্ছে ল্যামার্ক বলেছিলেন যে যে অঙ্গগুলো ব্যবহার হচ্ছে বা যে অঙ্গগুলো বিলুপ্ত হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলোই শুধুমাত্র কি হচ্ছে পরবর্তী প্রজন্মে হচ্ছে সঞ্চারিত হয়। আর ডারউইন বলেছিলেন যে না, প্রত্যেকটা জীবই নিজেদের মধ্যে তাদের হচ্ছে পার্থক্য রয়েছে, ভেদ বা প্রকরণ যেটা। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার হচ্ছে লাস্ট একটা জিনিস, তো ডারউইনবাদ ল্যামার্কবাদের একটুখানি এটা দেখে নেবে, আসার চান্স অল্প হলেও আছে। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আসে নয়া ডারউইনবাদ কি। তো কি এই জিনিস অ্যাকচুয়ালি কি হয়েছিল, ডারউইন তো কিছু থিওরি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছিলো যে ডারউইনের থিওরিও হচ্ছে পুরোপুরি ফুলপ্রুফ নয়, সেখানেও কিছু না কিছু হচ্ছে ত্রুটি ছিল। তো সেই ত্রুটিগুলো পরবর্তীকালে কিছু বিজ্ঞানী হচ্ছে সেগুলোকে পয়েন্ট আউট করেছিলেন। তো তারা কি কি ত্রুটি হচ্ছে পয়েন্ট আউট করেছিলেন, তো তারা প্রথমেই যেটা হচ্ছে বলেছিলেন যে ডারউইন যেটা মানে কি করেছিলেন, যে তিনি ছোট ছোট প্রকরণের ওপর বেশি ভূমিকা দিয়েছিলেন, কিন্তু কি সেগুলো যদি বংশানুসরণ না ঘটে তাহলে তাদের অভিব্যক্তিতে কোনো ভূমিকা থাকবে না। মানে কি, ধরো বলেছেন যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্যের তাদের হচ্ছে মানে আলাদা বৈশিষ্ট্য রয়েছে, প্রকরণ আছে, আর তিনি বলেছেন যে সবসময় কী হবে, যে সেই যে প্রকরণগুলো সেগুলো কী হয় বংশানুসরণ হবে, তাটা যাবে পরবর্তী প্রজন্মে। কিন্তু অনেক সময় এরকমও দেখা গেছে যে কোনো একটা নতুন একটা বৈশিষ্ট্য এসছে, কিন্তু সেই বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে অনেক সময় যায়ও নি। ঠিক আছে, মানে ধরো আমার মধ্যে কিছু একটা নতুন কোনো হচ্ছে পাওয়ার এসছে, কিন্তু সেই নট নেসেসারি যে সেই পাওয়ারটা পরবর্তী প্রজন্মে যাবে বলে। তো অনেক সময় সেটা হচ্ছে প্রজন্মতে ঘটেনি বংশানুসরণ। তো যদি বংশানুসরণ না ঘটে তাহলে কি তার ওই যে মতবাদটা সেটা অনেক সময় হচ্ছে ঠিকঠাক হচ্ছে না। আর তারপরে কি হচ্ছে, এই যে যোগ্যতমের উদ্বর্তন, উনি বলেছেন যেটা যোগ্য যারা তারা হচ্ছে টিকে থাকবে, কিন্তু তার কোনো কারণ মানে তিনি সঠিক কারণ কিছু হচ্ছে ব্যাখ্যা করতে পারেননি, যে হ্যাঁ যে যোগ্য সেই টিকে থাকবে, যে অযোগ্য সে যোগ্য হবার চেষ্টা কেন করবে না বা তো সেই রকম ব্যাপারে তিনি খুব একটা কোনো আলোকপাত করেননি, তার যেটা মনে হয়েছে সেটা তিনি বলেছিলেন। তারপরে কি তিনি হচ্ছেন মানে এই কোষীয় যে মিউটেশন, মানে কোষের ভেতরে তোমার যে ডিএনএর মধ্যে যে চেঞ্জ আসবে বা সেখানে কোনো তোমার কি বলতে পারি যে সেখানে কোনো মিউটেশন হবে, সেই সম্পর্কেও কোনো ধারণা তিনি হচ্ছেন দিতে পারেননি। তিনি সবই হচ্ছে ওভারঅল একটা বড় সেন্সের সাপেক্ষে বলেছেন, কিন্তু সেরকমভাবে হচ্ছে ছোট করে মানে ছোট একদম ইউনিটে সেটা হচ্ছে ঢুকতে পারেননি তিনি। আর ডারউইন মানে ধরো একটা জীব অন্য একটা জীবের থেকে আলাদা, তার মানে কি আলাদা হওয়ার কারণ কি, তার মধ্যে নিশ্চয়ই হচ্ছে মিউটেশন হয়েছে। ঠিক
ঠিক আছে, মানে তার মধ্যে কিছু না কিছু জিনের মধ্যে চেঞ্জ হয়েছে। সেই জিন যেহেতু মানে ডারউইন নিজেই জিন সম্পর্কে খুব একটা অবহিত ছিলেন না, তাই জন্য তিনি মিউটেশনটাকেও সহজে ব্যাখ্যা করতে পারেননি। মিউটেশনটাকে তিনি বলেছেন যে মিউটেশনটা হচ্ছে ওটা প্রকৃতির খেলা, প্রকৃতি যেরকম চাইবে সেরকম হবে, কিন্তু সেরকমটা কি হয় আদৌ? প্রকৃতি ওইভাবে কাউকে বেছে নিতে পারে না। ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে আগে চেঞ্জটা আসে ভেতরে, তারপর সেই চেঞ্জটা প্রকৃতির হচ্ছে সাপেক্ষে অনুকূল হয়ে যায়। তো ওই জন্য তিনি মিউটেশনকে ঠিকঠাকভাবে ব্যাখ্যা করতে পারেননি, এবং তিনি মিউটেশনকে বলেছেন হচ্ছে এটা হচ্ছে প্রকৃতির খেলা, যে প্রকৃতির ইচ্ছে হয়েছে, প্রকৃতি একটা করেছে, তো এটাকে প্রকৃতির খেলা বলে তিনি উড়িয়ে দিয়েছেন। তো এইগুলো হচ্ছে ডারউইনবাদের একটা ত্রুটি রয়েছে, ঠিক আছে। তো পরবর্তীকালে কিছু বিজ্ঞানী আছেন, সেই বিজ্ঞানীরা হচ্ছে এই মানে এই যে খুঁতগুলো, ডারউইনের যে ত্রুটিগুলো, সেই ত্রুটিগুলোকে হচ্ছে প্রথম হচ্ছে এরকম দেখিয়েছিলেন যে এই ত্রুটি তিনি করেছেন। তো সেই সব বিজ্ঞানীগুলোর নাম কি? প্রথম যে বিজ্ঞানীর নাম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট বিজ্ঞানীর নাম, তার নাম হচ্ছে হুগো দ্য ভ্রিস। খুব ইম্পর্ট্যান্ট নাম, মনে রাখতে হবে। তো এই হুগো দ্য ভ্রিস হচ্ছে এই মিউটেশন নিয়ে কথাটা বলেছিলেন, যে ডারউইন আর যাই করুন মিউটেশন নিয়ে কথা তিনি বলেননি, মিউটেশন তত্ত্বটাকে তিনি ব্যাখ্যা করেননি। আর কি বিজ্ঞানী দেখবে, ল্যামার্কের ওখানে একজন বিজ্ঞানী নাম ছিল, নাম মনে আছে কি? যেটার নাম হচ্ছে ভাইসম্যান। তো ভাইসম্যানও হচ্ছে ওনাকে অপোজ করেছিলেন, ওনার বিরুদ্ধে গেছিলেন, যে না, ওনার মতামত পুরোপুরি ঠিক নয়। আরেকজন বিজ্ঞানী আছেন, সেই বিজ্ঞানীর নাম কি? তার নাম হচ্ছে গোল্ডস্মিথ। এক সেকেন্ড, তো এনার নাম হচ্ছে গোল্ডস্মিথ। তো এই তিনজন বিজ্ঞানী, আরও দু একজন বিজ্ঞানী ছিলেন, তো তারা হচ্ছে সবাই মিলে কি করেছিলেন, মানে এই ডারউইন যে মতবাদগুলো দিয়েছিলেন সেগুলোকে একটুখানি হচ্ছে মডিফাই করে নিয়েছিলেন। সেগুলোকে কি করেছিলেন, সবকটাকে হচ্ছে নতুনভাবে ডারউইনবাদকে ব্যাখ্যা করেছিলেন। তো নতুনভাবে যে ব্যাখ্যা করেছিলেন, তো তখন ওই ডারউইনবাদকে কি বলা হয়েছিল, তখন তাকে বলা হয়েছিল নয়া ডারউইনবাদ। ওকে, বোঝাতে পারলাম? তাহলে আরেকবার বলে দিই যে ডারউইনের মতবাদের মধ্যে কিছু কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো আমি বললাম। তো সেই ত্রুটিগুলোকে কি করেছিল, পরবর্তীকালে কিছু কিছু বিজ্ঞানী আছে, সেই বিজ্ঞানীরা সেগুলোকে পয়েন্ট আউট করেছিলেন এবং বলেছিলেন যে সেখানে কিছু মডিফিকেশান দরকার, এবং সেই মডিফিকেশানই হচ্ছে নয়া ডারউইনবাদ নিয়ে পরিচিত। এখানে যে হুগো দ্য ভ্রিসের নাম বলেছিলাম, তো হুগো দ্য ভ্রিস মিউটেশন নিয়ে হচ্ছে তিনি একটা বড় জিনিস আলোকপাত করেছিলেন। তো হুগো দ্য ভ্রিসকে বলা হয়, একটা তত্ত্ব আছে যেটাকে বলা হয় মিউটেশন তত্ত্ব, বা এটাকে মিউটেশন থিওরিও বলে। তো মিউটেশন থিওরির প্রবক্তাকে পরীক্ষায় হচ্ছে প্রতি 1 বছর ছাড়া ছাড়া এই প্রশ্নটা হচ্ছে টিচারদের ফেভারিট। তো মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে দ্য ভ্রিস মানে হুগো দ্য ভ্রিস। ওকে, তো হুগো দ্য ভ্রিসের নাম কিন্তু মনে রাখতে লাগবে। তো এই গেল হচ্ছে আমার ওভারঅল ডারউইনবাদ। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ঘোড়ার কিভাবে তোমার হচ্ছে অভিব্যক্তিতে ঘোড়ার যেসব ভূমিকা রয়েছে বা ঘোড়ার পুরো প্রজন্মটা, সেটা পড়বো। তার সাথে সমস্ত সমবৃত্তীয় অঙ্গ সেগুলো একটু পড়বো। ওকে, তো নেক্সট দিন আশা করি আমাদের হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে, তাহলে আমাদের অভিব্যক্তিটা পুরোটা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।